ওয়েলকাম টু কনভলিউশন এডুকেয়ার। আজ আমরা পিএসসি ক্লার্কশিপের যে এক্সামটা হচ্ছে 16 তারিখ এবং 17 তারিখ নভেম্বর মাসে, তার জন্য ছোট ছোট মক টেস্ট, স্পেশালি অ্যারিথমেটিক সেকশনের জন্য, যে অ্যারিথমেটিক সেকশনে যে 30টা কোশ্চেন আসবে তার জন্য ছোট ছোট মক টেস্ট আমরা নিয়ে এসেছি এবং সেটা বিনামূল্যে ইউটিউবে আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা। খুব বাছাই করা 20টা করে কোশ্চেন এক একটা মক টেস্টে ডিসকাস করা হবে। ওগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন, প্র্যাকটিস করে যাবেন, আমাদের সঙ্গে থাকবেন বা আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের এটা খুবই হেল্পফুল হবে আমি বলছি। তো চলুন দেখা যাক। পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম প্যাটার্নটা আছে সেটা হচ্ছে দুটো পার্টে হবে এক্সামটা, পার্ট 1 এন্ড পার্ট 2। পার্ট 1 এ আপনাদের 100টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। তার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইংলিশে 30টা কোশ্চেন থাকবে, অ্যারিথমেটিকে 30টা কোশ্চেন এবং জেনারেল স্টাডিজে 40টা কোশ্চেন থাকবে। সব অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং নেগেটিভ মার্কিং 0.25 মার্কসের আছে। পার্ট 2 তে আপনাদের আছে রিটেন, ওটা পিওরলি রিটেন পেপার হয়। তো অ্যারিথমেটিক সেকশনের যে 30টা কোশ্চেন থাকবে তার মধ্যে আমরা 5টা মক টেস্ট করাবো এখানে। প্রত্যেকটা মক টেস্টে আপনাদের 20টা করে অ্যারিথমেটিকের খুবই বাছাই করা এক্সাম লেভেলের কোশ্চেন থাকবে। আপনারা সেই সলিউশনটা দেখবেন আমাদের সাথে। তাতে আপনাদের কনসেপ্টও ক্লিয়ার হবে, প্লাস কিভাবে সেই কোশ্চেনগুলো আপনারা এক্সামে অ্যাপ্রোচ করবেন সেটাও আপনারা জানতে পারবেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ইন আ ক্লাস দেয়ার আর 36 স্টুডেন্টস, দ্য রেশিও বিটুইন দ্য বয়েজ অ্যান্ড in a class there are 36 students, ratio between boys and girls is 5:4. If more 4 boys are admitted into the class, then what will be the new ratio between boys and girls? বলছে একটা ক্লাসে 36টা স্টুডেন্ট আছে, সেই 36টা স্টুডেন্টের মধ্যে বয়েজ অ্যান্ড গার্লসদের অনুপাত দেওয়া আছে 5:4। এরপর যদি 4টে মোর বয়েজ যদি সেই ক্লাসে অ্যাডমিট নেয়, তাহলে এখন নিউ রেশিও বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস কি হবে? এটা রেশিও এন্ড প্রপোর্শন থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। খুবই সুন্দর কোশ্চেন, এটা খুব বেসিক একটা কোশ্চেন, এখানে আপনাদের বেস খুব ক্লিয়ার হবে। দেখো এখানে বলেছে মোট স্টুডেন্ট 36টা আর অনুপাত দেওয়া আছে 5:4। তো যদি বেসিক থেকে একদম সলভ করি প্রথমে, তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে নাম্বার অফ বয়েজ যদি আমরা নিয়ে নিই এক্স এবং নাম্বার অফ গার্লস যদি নিয়ে নিই আমরা, তো এখানে দেওয়া আছে অনুপাত 5:4। তো নাম্বার অফ বয়েজ হচ্ছে 5x, নাম্বার অফ গার্লস হবে 4x। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হবে 5 আর 4 যোগ করলে 9x। কিন্তু এখানে দেওয়া আছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 36, তার মানে 9x সমান সমান 36, তার মানে x সমান সমান 4। তো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা হচ্ছে 4। তার মানে এখানে বয়েজ আছে 4 × 5, সেটা হচ্ছে 20খানা, আর গার্লস আছে 4 × 4, দ্যাট ইজ 16। তো 16টা বয়েজ আছে এবং 16টা গার্লস আছে এবং 20টা বয়েজ আছে। তো এবার যদি 4টে নতুন বয় অ্যাডমিট হয়, তাহলে নতুন বয়েজের সংখ্যা হবে 20+4, সেটা হচ্ছে 24, আর গার্লসের সংখ্যা তো 16ই থাকছে। তাহলে এখন রেশিওটা হবে 24:16। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হচ্ছে 3:2। দেখুন অপশন সি হচ্ছে 3:2। এটা একদম বেসিক অ্যাপ্রোচ। এটা যদি তোমরা একটু ফাস্ট করতে চাও, তাহলে তার হচ্ছে যে টোটাল নাম্বার স্টুডেন্ট দিয়ে দিয়েছে 36, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 36 এবং বয়েজ আর গার্লস এর অনুপাত হচ্ছে 5:4। তো এটা তো হয় 5 and 4 কে যোগ করতে হয়, দ্যাট ইজ 5 + 4 is 9।
36/9 is 4, তো কমন ফ্যাক্টর হচ্ছে 4, তো 4 into 5 is 20 and 4:4 is 16। 20তে আবার নতুন 4টে বয় অ্যাড হলো, তাহলে 24, আর এদিকে 16 থাকলো, তাহলে 8 দিয়ে কাটলে 3:2। লেস দেন 1 মিনিট, 1 মিনিটের কম সময়েই এই কোশ্চেনটা হয়ে যাবে। এরপরে কোয়েশ্চেন, the ratio between cost price and selling price of an article is 7:9. What is the profit percentage? এখানে রেশিও এন্ড প্রপোর্শনও আছে এবং প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের, এই দুটো চ্যাপ্টারের মিক্স কনসেপ্ট আছে। এবং বলেছে কস্ট প্রাইস একটা আর্টিকেলের কস্ট প্রাইসকে আমরা লিখছি সিপি, সেলিং প্রাইসকে আমরা লিখছি এসপি। কস্ট প্রাইস দেয়া আছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে রেশিও 7:9। বলছে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? এটা যদি আপনি সিম্পল ভাষাতেও যদি তোমরা দেখো, তাহলে কস্ট প্রাইসকে যদি তুমি 7 টাকায় মেনে নাও এবং সেলিং প্রাইস যদি 9 টাকায় হয়, তাহলে প্রফিট কত টাকার হচ্ছে? 2 টাকার প্রফিট হচ্ছে। 2 টাকার প্রফিট হচ্ছে কততে? 7 টাকায় 2 টাকার প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে 28.56। এবার এটা আমি ডাইরেক্ট কিভাবে বললাম? দেখো, রেশিও এন্ড প্রপোর্শনে একটা খুব শর্ট ট্রিক আছে, যেটা হচ্ছে যেমন 50% যদি 1/2 হয়, তেমনি 1/2 সমান সমান যদি 50% হয়, 1/4 হয়, 1/8 সমান সমান 12.5% হয়, তেমনি 1/7 সমান সমান 14.28% হয়। তাহলে এখানে আছে 2/7, তার মানে 28.56%। তাহলে 7 টাকা কস্ট প্রাইস, সেলিং প্রাইস 9 টাকা, তার মানে 2 টাকার প্রফিট। 2 টাকার প্রফিট কত হচ্ছে? 7 টাকায়। তো 2/7, তো 1/7 যদি 14.28 হয়, তাহলে 2/7 সমান সমান 28.56 হবে। এই টেবিলগুলো আপনারা একটু দেখবেন। এবার নেক্সট কোয়েশ্চেন, HCF and LCM of two numbers are 7 and 105 respectively. If the sum of the numbers is 56, then find the sum of reciprocal of the numbers. এখানে দিয়েছে, এটা HCF and LCM পিওর অ্যারিথমেটিক থেকে কোশ্চেনটা নেওয়া। এখন অ্যারিথমেটিকে একটা বেসিক প্রপার্টি আছে যে HCF ইন্টু LCM সমান সমান হয় প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। HCF ইন্টু LCM ইকুয়াল টু প্রোডাক্ট অফ নাম্বারস। তার মানে একটা নাম্বারের যদি HCF H হয়, LCM যদি L হয়, এবং নাম্বার দুটো যদি A and B হয়, তাহলে তার HCF ইন্টু LCM সমান সমান ওই দুটো নাম্বারের গুণফলের সমান হবে। তো এখানে যেমন দিয়েছে HCF and LCM, HCF দিয়ে দিয়েছে 7, LCM দিয়েছে 105। তার মানে প্রোডাক্ট অফ দুটো নাম্বার যদি A and B হয়, তার মানে A ইন্টু B সমান সমান হবে 7 ইন্টু 105। এবার কোশ্চেনে চেয়েছে যে রেসিপ্রোকাল, দুটো নাম্বারের রেসিপ্রোকালের যোগফল, তাহলে 1/A প্লাস 1/B, এটা আমাদের বলতে হবে। এবার এটাতে কি, যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে নিচে AB, উপরে A প্লাস B। এবার দেখো AB সমান সমান HCF ইন্টু LCM, যেটা দেওয়া আছে 7 ইন্টু 105। সাম অফ দ্য নাম্বারস দেখো দিয়ে দিয়েছে 56, তো 56/105, 56/7 ইন্টু 105, 7 দিয়ে কাটলে 8, তো 8/105, অপশন বি।
তো এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল এইচএম টু এলসিএম এর এটা তোমরা একটু দেখে নেবে, এখান থেকে খুব সিম্পল সিম্পল বেসিক বেসিক কোশ্চেন হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজেস ইফ দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজেস বাই 25, by what percentage should the consumption be decreased so that the expense remains same? আবার এটাতে প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইসের কনসেপ্ট, এগুলো খুব বেসিক কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, খুব এই লেভেলেরই থাকে কোশ্চেন পিএসসি ক্লার্কশিপে। আপনি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি তোমরা উঠিয়ে দেখো তাহলে দেখতে হবে এরকম সিম্পল লেভেলের কোশ্চেন থাকে, সিম্পল অথচ কনসেপচুয়াল। এবার দেখো এখানে বলেছে যে যদি কোনো আইটেমের প্রাইস যদি বৃদ্ধি করে 25% যদি ইনক্রিজ হয়, তাহলে তার কনজামশনটা কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে যাতে খরচাটা একই থাকে। তো এটা আমি একটু সিম্পলিফাই করে দিই, যে ধরে নাও এতদিন আমাদের একটা আইটেম, যে কোনো আইটেম হোক, সে এমনি সবজি, আপনি পোটেটো নিতে পারেন, অনিয়ন নিতে পারেন, এনি ফুড আইটেম হোক বা যে কোনো আইটেমের যদি তার প্রাইস হয় 100 টাকা, এবার সেই প্রাইসটা 25% ইনক্রিজ হচ্ছে, 25% মানে 100 টাকায় 25 টাকা, তাহলে এখন তার প্রাইস হচ্ছে 125 টাকা। এবার আগে যদি আমি ধরুন 2 কেজি কিনতাম বা 4 কেজি কিনতাম, তাহলে আমার মোট খরচা হতো 400 টাকা। তাহলে এখন আমাকে কত কিনতে হবে, তাহলে এখন আমি কনজাম্পশন কতটা কমাতে হবে, মানে এখন আমি তাহলে 4 কেজি নিতে পারবো না, এখন যদি 4 কেজি নিই তাহলে তার 500 টাকার দাম দাঁড়াবে। তাহলে এখন আমি কত টাকা নিব যাতে আমার 400 টাকার মধ্যেই আইটেমটা আসে। তো 25% ইনক্রিজ, 25% মানে আমরা যেমন আগে দেখলাম 25% মানে হচ্ছে 1/4, মানে 4 টাকায় 1 টাকা বেড়েছে। তো যদি 4 টাকায় 1 টাকা বাড়ে, মানে যেটা আগে 4 টাকা ছিল ওটা এখন 5 টাকা হয়েছে, তাহলে এই শর্ট ট্রিক হচ্ছে যে তার উল্টোটা এখানে করতে হবে। তার মানে আগে যদি আমি 5 টাকা 5টা আইটেম কিনতাম, এখন তাহলে আমাকে 4টা আইটেম কিনতে হবে, তাহলে দেখবে সমান সমান থাকবে। দেখো 4 × 5 20, 4 × 5 20, মানে একটা জিনিসের দাম আজকে যদি একটা বিস্কিটের দাম 4 টাকা ছিল, সেটা যদি এখন সেই বিস্কিট প্যাকেটের দাম 5 টাকা হয়, সেই বিস্কিটটা আগে যদি আমি 5টা কিনতাম তাহলে তার দাম 4 × 5 20 টাকা আমার লাগতো, তাহলে এখন তার দাম 5 টাকা হয়েছে, তাহলে এখন আমাকে 4টা প্যাকেট কিনতে হবে, তাহলে আবার 4 × 5 20 টাকায় থাকবে। তো এখন আমার 5টা আইটেমের জায়গায় 4টা আইটেম কিনতে হবে, তাহলে কি হলো, 5-এ 1 কমলো, তার 1/5 কত হয়, 20% হয়। তাহলে আমার কনজাম্পশনটা 20% রিডিউস করতে হবে, তাহলে আমার এক্সপেন্সটা সেম থাকবে, তাহলে এর আনসার হবে 20%। এবার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে, যে টাইম অ্যান্ড ওয়ার্কের খুব বেসিক জিনিস থাকে, যে দিয়ে দেবে যে এ একটা কাজ এতদিনে কমপ্লিট করে, বি একটা কাজ এতদিনে কমপ্লিট করে, সি এতদিনে কমপ্লিট করে, তিনজন মিলে কতদিনে কমপ্লিট করতে পারবে একই কাজটা, এরকম এরকম বেসিক কোশ্চেন থাকে। এই কোশ্চেনে আপনাদের 2-3টে কনসেপ্ট একসাথে ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনে দেয়া আছে যে এ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 24 days, বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 32 days। এবার এ, বি অ্যান্ড সি একসাথে সেই ওয়ার্কটিকে কমপ্লিট করে ইন 8 days, তাহলে বলতে হবে যে সি একা সেই কাজটাকে কতদিনে কমপ্লিট করতে পারে। এখন এ, বি, সি দেয়া আছে, এ 24 দিন টাইম নেয়, বি সেই কাজটা করতে 32 দিন টাইম নেয়। তাহলে এখানে কি করতে হয়, আমাদের এফিসিয়েন্সি নিতে হয়, যে এ যদি 24 দিন নেয় আর 32 দিন যদি বি নেয়, তার মানে বি বেশি দিন নিচ্ছে, এ কম দিন নিচ্ছে, তার মানে এর এফিসিয়েন্সি বেশি, বি এর এফিসিয়েন্সি কম।
তাহলে এফিসিয়েন্সি রেশিওটা হবে 32:24। যদি 8 দিয়ে কাটি আমরা, দ্যাট ইজ 4:3। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও। এবার যেটা ওয়ার্ক, টোটাল একটা ওয়ার্কের অ্যামাউন্টটা হয় এই দুটো মাল্টিপ্লিকেশন, নাম্বার অফ ডেজ ইন্টু তার এফিসিয়েন্সি। তো 4x24 বা 3x32 করবেন, তাহলে টোটাল ওয়ার্ক সমান সমান হবে 96। এবার তিনজন এ প্লাস বি প্লাস সি, তিনজন মিলে সেটাকে 8 দিনে করে। 8 দিনে যদি 96 অ্যামাউন্ট ওয়ার্ক হয়, তার মানে এক এক দিনে সেটা হচ্ছে এক দিনে এ বি অ্যান্ড সি মিলে 12 ইউনিট কাজ করছে। এবার এ একদিনে 4 ইউনিট কাজ করে, বি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে সি একদিনে 4 3 7 আর 12 করতে গেলে আর লাগে 5 ইউনিট কাজ করে। তাহলে সি যদি সেই কাজটা একা করতে চায়, তাহলে তার টাইম লাগবে টোটাল ওয়ার্ক 96 বাই সি এর এফিসিয়েন্সি, দ্যাট ইজ 5। তো 96/5 সমান সমান 19.2 ডেজ। এটা হচ্ছে আনসার। আবার একবার বলে দিই, যখনই এরকম দেওয়া থাকবে তখনই নাম্বার অফ ডেজ লিখে নিতে হবে। এটা হচ্ছে নাম্বার অফ ডেজ, আর এফিসিয়েন্সি হচ্ছে নাম্বার অফ ডেজ এর উল্টো। তো এ আর বি 24, এ 24 দিন নেয়, বি 32 ডেজ নেয়, তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিও হবে 32:24। 8 দিয়ে কাটলে 4:3। তার মানে এ একদিনে 4 ইউনিট কাজ করে, বি একদিনে 3 ইউনিট কাজ করে। এবার টোটাল ওয়ার্ক নিতে গেলে নাম্বার অফ ডেজ ইন্টু এফিসিয়েন্সি করতে হয়। 4x24 বা 3x32 96 হবে। টোটাল ওয়ার্ক তাহলে হবে 96 ইউনিট। এবার তিনজন মিলে সেই কাজটি 8 দিনে করে, তার মানে এক এক দিনে 96/8 12 ইউনিট করে কাজ হয়। কিন্তু এ 4 ইউনিট করে, বি 3 ইউনিট করে, তাহলে 4 আর 3 7 ইউনিট, তাহলে বাকি 5 ইউনিট নিশ্চয়ই সি করে। তো সি যদি এক এক দিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 96 ইউনিট কাজ করতে সি কে লাগবে 96/5 ডেজ, সমান সমান 19.2 ডেজ। এখানে আমরা যে লেভেলে কোশ্চেন করাচ্ছি, পিএসসি এক্সামেও ক্লার্কশিপ এক্সামেও এই লেভেলেরই কোশ্চেন থাকবে। এরপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করাবো, তখন আপনারা দেখবেন যে কোশ্চেন লেভেল এরকমই থাকে, প্যাটার্ন এরকমই থাকে। এগুলোই যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করে যান, ক্লার্কশিপের এক্সামে এই কোশ্চেনগুলো 30টা কোশ্চেনের মধ্যে আপনি 30টা কোশ্চেনই অবশ্যই অ্যাটেম্প করতে পারবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে। দেয়া আছে দ্য ডিস্টেন্স বিটুইন স্টেশন এ অ্যান্ড স্টেশন বি 720 কিলোমিটার। এ অ্যান্ড বি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 720 কিলোমিটার। ওয়ান ট্রেন স্টার্টস ফ্রম এ থেকে একটা ট্রেন সকাল 11টায় স্টার্ট হয় এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টায় সেই ট্রেনটা স্টার্ট হয়। স্টেশন বি থেকে আরেকটা ট্রেন দুপুর 12টায় স্টার্ট হয় 120 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড অ্যাট হোয়াট টাইম দ্য টু ট্রেনস উইল মিট ইচ আদার। তাহলে আমাদের বলতে হবে যে কখন সেই দুটো ট্রেন একসাথে, মানে একে অপরের সামনাসামনি হবে, মিট করবে। খুবই সুন্দর কোশ্চেন, এখানেও 2-3টে মাল্টিপল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। দেখো, দুটো স্টেশন আছে এ আর বি, দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 720 কিলোমিটার। এ থেকে একটা ট্রেন ছাড়ছে 11 AM, সকাল 11টায়, তার স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। বি থেকে ছাড়ছে 12 noon, স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো, 11টা থেকে 12টার মধ্যে, যেহেতু বি ট্রেনটা 1 ঘন্টা পর ছাড়ছে এ ট্রেনে, তাহলে 11টা থেকে 12টার মধ্যে এ ট্রেনটা 1 ঘন্টায় কত ডিস্টেন্স ক্লিয়ার করে নিয়েছে। এটা যদি ফুল ডিস্টেন্স হয়, প্রথম 1 ঘন্টায় 90 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 90 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় সে 90 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছে। তাহলে বাকি থাকলো আর 720 মাইনাস 90, এটা হচ্ছে 630 কিলোমিটার বাকি থাকছে যখন বি স্টার্ট করছে। আবার বি এদিকে আসছে, এ এদিকে যাচ্ছে, এর স্পিড হচ্ছে 90, বি এর স্পিড হচ্ছে 120।
যেহেতু একই দিকে যাচ্ছে, দুজনেই অপোজিট ডাইরেকশনে আসছে, তো এদের রিলেটিভ স্পিড অ্যাড হবে। 90 + 120, তখন ওদের রিলেটিভ স্পিড হবে 210। এখন ডিস্টেন্স কতটা বাকি? 630 কিলোমিটার বাকি। তাহলে আর টাইম কত লাগবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড, 200 ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম দেয়। এটা কাটলে আমরা পাবো 3 আওয়ার্স। তার মানে 12টার পর আর 3 ঘন্টা পর সেই দুটো ট্রেন মিট করবে। তো 12টার পর 3 ঘন্টা মানে হচ্ছে 3 PM। তিনটে কনসেপ্ট এখানে, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের। মনে রাখবে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। এই একটা ফর্মুলার উপরেই সব কোশ্চেন এখানে সলভ হয়। দেয়া ছিল 720 কিলোমিটার পুরোপুরি ডিস্টেন্স, একটা ট্রেনের স্পিড 120 কিলোমিটার/আওয়ার, একটা ট্রেনের স্পিড 90 কিলোমিটার/আওয়ার। এ ছাড়ছে 11টার সময়, প্রথমে 1 ঘন্টা এ চলছে, 1 ঘন্টায় এ 90 কিলোমিটার কভার করলো, বাকি থাকলো 630 কিলোমিটার। বি দুপুর 12টায় ছাড়ছে 120 কিলোমিটার/আওয়ারে। দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, সেই জন্য 120 + 90 210 কিলোমিটার/আওয়ার নেট স্পিড হবে। বাকি ডিস্টেন্স থাকলো 630 কিলোমিটার। সুতরাং ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, দ্যাট ইজ 3 আওয়ার্স। 12টার পর আর 3 ঘন্টা মানে হচ্ছে দুপুর 3টে। তো দুপুর 3টেয় তারা একে অপরের সঙ্গে মিট করবে। আবার নেক্সট কোশ্চেন ওয়ার্কের উপর আসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে খুবই ভালো ভালো কোশ্চেন আসে এক্সামে। যে আছে A can complete a work in 16 days while B can complete the same work in 24 days. Both of them start working and work for 6 days. মানে A একটি কাজ 16 দিনে শেষ করে, B সেই কাজটিকে 24 দিনে শেষ করে। এবার দুজনে কাজ করা শুরু করলো এবং 6 দিনের জন্য তারা একসাথে কাজ করলো। 6 দিন পর B চলে যায়, B লিভস অ্যান্ড C জয়েন, এবং C জয়েন করে। এবার A অ্যান্ড C সেই ওয়ার্কটিকে আরো 3 দিনে শেষ করে। এবার বলতে হবে যে সি যদি একা সেই কাজটি করতো, তাহলে সি একা সেই কাজটিকে কতদিনে করতে পারত? এই কোশ্চেনগুলোর মাধ্যমে আপনাদের টাইম, স্পিড, ওয়ার্ক, এই চ্যাপ্টারগুলোর কনসেপ্টগুলো খুব ক্লিয়ার হবে। এবং এটা আবার সেই আমরা লিখে নেব এ, বি অ্যান্ড সি। এ 16 ডেজ নেয়, বি 24 ডেজ নেয়। যেমন আমরা আগের কোশ্চেনেও বলেছিলাম যে এফিসিয়েন্সি রেশিও উল্টো হবে, 24:16। তার মানে 3:2 যদি 8 দিয়ে কাটে। তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে। টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি ইন্টু নাম্বার অফ ডেজ, 3×48 বা 24×48। তো টোটাল ওয়ার্ক সমান সমান 48। এবার এ একদিনে 3 ইউনিট করে, বি একদিনে 2 ইউনিট করে, তার মানে এ প্লাস বি মিলে 5 ইউনিট কাজ হয় একদিনে। 5 ইউনিট কাজ হয় একদিনে। এবার এ অ্যান্ড বি একসাথে 6 দিনের জন্য কাজ করেছে, তো 5×6 সমান সমান 30 ইউনিট। তার মানে 30 ইউনিট কাজ হয়ে গেছে, 6 দিনে 30 ইউনিট কাজ হয়েছে। টোটাল ওয়ার্ক 48। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হলো? 48 - 30, তাহলে আর 18 ইউনিট কাজ থাকছে। সেটা এ অ্যান্ড সি এবার করছে। এ অ্যান্ড সি 3 দিনে করছে, তার মানে এক এক দিনে এ অ্যান্ড সি করছে 6 ইউনিট কাজ। এবার এ একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে বাকি 3 ইউনিট কাজ করছে সি, তার মানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। সি এর এফিসিয়েন্সি যদি 3 হয় আর টোটাল ওয়ার্ক হচ্ছে 48, তাহলে সি কতদিন নেবে? সেটা হচ্ছে 48/3, 16 ডেজ। অপশন সি। দেয়া ছিল এ 16 দিন নেয়, বি 24 দিন নেয়। তাহলে এফিসিয়েন্সি রেশিও 24:16, 8 দিয়ে কাটলে 3:2। এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে। দুজনে মিলে তাহলে একদিনে 5 ইউনিট কাজ করে। তারা 6 দিন কাজ করেছে একসাথে, তাহলে 5 × 6 30 দিন, মানে 30 ইউনিট।
তো তারা 6 দিনে 30 ইউনিট কাজ করেছে, টোটাল 48 ইউনিট কাজ। 48 ইউনিট থেকে 30 ইউনিট বাদ দিলে বাকি থাকলো 18 ইউনিট। 18 ইউনিট কাজ সেটা যখন বি চলে যায় তখন সি আসে। এ অ্যান্ড সি মিলে 3 দিনে 18 ইউনিট কাজ করে, তার মানে পার ডেতে 6 ইউনিট কাজ করেছে। এবার এ একদিনে যখন 3 ইউনিট কাজ করে, তার মানে বাকি 3 ইউনিট সি করেছে, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, টোটাল ওয়ার্ক 48, তাহলে 48/3 16, তার মানে সি যদি একা করতো তাহলে সি 16 দিন টাইম নিত। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। এবার সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টে অনেক স্টুডেন্টরা কনসেপ্ট ক্লিয়ার হয় না, একটু ভয় পায়। সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড, স্পেশালি কম্পাউন্ড ইন্টারেস্টে একটা স্টুডেন্টদের একটা ফিয়ার ফ্যাক্টর থাকে যে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনগুলো অনেকেই মানে একটু লেন্দি হয়, কমপ্লিকেটেড হয়। এবার ধরো এই একটা সিম্পল কোশ্চেনের মাধ্যমে আপনাদের 2-3টে কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। স্পেশালি কম্পাউন্ড ইন্টারেস্টের উপর একটু স্ট্রেস দেওয়া হবে। বলছে এ borrows the sum of rupees 2400 at 15% simple interest. এ 2400 টাকা লোন নিয়েছে বা ধার নিয়েছে 15% সিম্পল ইন্টারেস্টে। বি সেই 2400 টাকা নিয়েছে কিন্তু 10% ইন্টারেস্টে নিয়েছে, কিন্তু সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ফাইন্ড দ্য রেশিও অফ ইন্টারেস্ট টু বি পেড বাই এ অ্যান্ড বি আফটার 2 years. তাহলে এ আর বি মধ্যে এ কে কত ইন্টারেস্ট দিতে হবে, বি কে কত ইন্টারেস্ট দিতে হবে 2 বছর পর, এবং তাদের ইন্টারেস্টের অনুপাতটা কত হবে। এবার যদি এ আমরা লিখি 2400 টাকায় 15% 2 বছর, তাহলে 15 প্লাস 15, তার মানে এ কে টোটাল 30% ইন্টারেস্ট দিতে হবে 2 বছরে। 30% অফ 2400 মানে 30% 30/100 ইন্টু 2400 হচ্ছে টোটাল সাম। 720। এ কে 720 টাকা ইন্টারেস্ট দিতে হবে 2 বছর পর। বি, এবার বি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য খুব সিম্পল একটা প্রসেস হয়, সেটা হচ্ছে যদি যেটা রেট অফ ইন্টারেস্ট হবে, যেমন এখানে 10% দেওয়া আছে, তাহলে যদি 2 বছর হয় তাহলে আপনারা 10 লিখবে, আবার নিচে 10 লিখবে, এবং এই 10-এরও আবার 10% মানে 1, মানে যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে প্রথম বছর তো 10%, দ্বিতীয় বছর 10% লাগবে, কিন্তু যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট বলে এই 10%-এরও 10%, 10-এর 10% হচ্ছে 1, তার মানে টোটাল ইন্টারেস্ট হবে 10 প্লাস 10 20 আর 1 21, 21%। তাহলে 2 বছর পর বি কে 21% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে 2400 21%, 24 ইন্টু 21 যদি করি 84 এ 4 8 42 8 এ 504, 504 টাকা দিতে হবে। তাহলে বি কে দিতে হবে 504 রুপিস, আর এ কে দিতে হবে 720 রুপিস। এবার এই দুটোর মধ্যে অনুপাত আসছে, সেটা হচ্ছে 720:504। এবার এত বড় না করলেও হতো। এবার দেখো রেশিও অফ ইন্টারেস্ট, যেহেতু অ্যামাউন্টটা সেম, সেই জন্য ইন্টারেস্টের শুধু রেশিও নিলেই হয়ে যেত। যেমন এ কে 30% ইন্টারেস্ট দিতে হচ্ছে, বি কে দিতে হচ্ছে 21%, তাহলে তাদের অনুপাত হবে 30:21। 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 7, 10:7, অপশন ডি। এটা তোমরা একটু দেখে নেবে। যদি 3 বছরের হতো তাহলে 10 10 10 লিখতে, এই 10-এর জন্য এখানে আসবে 1, এবার 10 10 20 আর 1 21, 21 এর আবার 10% হবে তখন 2.1। তাহলে 3 বছরে 10% যদি হয় তাহলে কম্পাউন্ডের অ্যানুয়ালিতে 3 বছরে হবে 10 10 10 30, 33.1%। এটা হচ্ছে 3 বছরে। তো এ অ্যান্ড বি, এ 15% 2 বছরে 15 ইন্টু 2 30%, বি এর 10% অ্যানুয়ালি। কম্পাউন্ড ইন্টারেস্টের এটাই সব থেকে শর্ট ট্রিক হয় ইন্টারেস্ট ক্যালকুলেশন। যদি 3 বছর দেওয়া থাকতো তাহলে 10 10 10 লিখতে, 10 এর আবার 10% হচ্ছে 1,
21-এর আবার 10% আছে 2.1, তারপর 3টে যোগফল 33.1%। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অ্যাভারেজ থেকে, অ্যাভারেজ অ্যারিথমেটিকের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অ্যাভারেজ, নাম্বার সিস্টেম, এগুলো থেকেও কোশ্চেন আসে প্রচুর। অ্যাভারেজ দেখো খুবই সিম্পল চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসলে খুব স্কোরিং হয়। তো অ্যাভারেজটা তোমরা ভালো করে এই কোশ্চেনের মাধ্যমে শিখে নাও। বলেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 20 স্টুডেন্টস ইন আ ক্লাস। একটা ক্লাসে 20 স্টুডেন্টস আছে, 20টা স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ ওয়েট ইনক্রিজেস বাই 2 কেজি, 2 কেজি বেড়ে যায় যদি একটা স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট ওয়েইং 45 কেজি ইজ রিপ্লেসড বাই এ নিউ স্টুডেন্ট। ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য নিউ স্টুডেন্ট। একটা ক্লাসে 20টা স্টুডেন্ট আছে এবং তাদের অ্যাভারেজ ওয়েট 2 কেজি বেড়ে যায় যদি একটা স্টুডেন্ট যার কি 45 কেজি ওয়েট, তার জায়গায় যদি একটা নতুন স্টুডেন্ট আসে, তাহলে বলতে হবে নতুন স্টুডেন্টের ওয়েট কত। ধরে নিই, ধরে নিলাম অ্যাভারেজ অফ দ্য ক্লাস সমান সমান এক্স যদি হয়, 20 স্টুডেন্টস আছে, অ্যাভারেজ ওয়েট যদি এক্স হয়, তাহলে টোটাল ওয়েট হবে, টোটাল ওয়েট সমান সমান 20x। ঠিক আছে, এবার যখন নতুন স্টুডেন্টটা আসলো তখন অ্যাভারেজটা 2 কেজি বেড়ে গেল, তাহলে নিউ অ্যাভারেজ হচ্ছে এক্স প্লাস 2 কেজি। নাম্বার অফ স্টুডেন্ট তো সেম 20 আছে, তাহলে এখন টোটাল ওয়েট হবে 20 ইন্টু এক্স প্লাস 2, তার মানে 20x প্লাস 40। এটা হচ্ছে এখন টোটাল ওয়েট। আগে টোটাল ওয়েট ছিল 20x, এখন টোটাল ওয়েট হচ্ছে 20x প্লাস 40, তার মানে 40 অ্যাডিশন। 40 অ্যাডিশনটা কেন হলো? কেননা একজন 45 কেজি ছিল, সে চলে গেল। তো 20x যখন আগে টোটাল ওয়েট ছিল, তখন একটা স্টুডেন্ট বেরোলো, সে 45 কেজির একটা স্টুডেন্ট, সে ক্লাস থেকে বেরোলো এবং তার বদলে নতুন একজন আসলো, ফলে টোটাল ওয়েট এখন হচ্ছে 20x প্লাস 40। তাহলে আমাকে কত অ্যাড করতে হবে যাতে 20x প্লাস 40 হয়? তার মানে -45, তার মানে এখানে আমরা যদি প্লাস 85 অ্যাড করি তাহলে সমান সমান 20x প্লাস 40 আসবে। তার মানে যে নতুন স্টুডেন্ট আসলো তার ওয়েট হচ্ছে 85 কেজি। খুবই সিম্পল কনসেপ্ট। এরকম কোশ্চেনে যদি থাকে অ্যাভারেজকে এক্স নিয়ে নেবে, অ্যাভারেজ বাড়লো 2 কেজি দিয়ে, তো এক্স প্লাস 2। তো নাম্বার অফ স্টুডেন্ট যদি 20 হয়, নাম্বার অফ স্টুডেন্ট ইন্টু অ্যাভারেজ সমান সমান টোটাল ওয়েট হয়, তো টোটাল ওয়েট 20x। এবার নিউ অ্যাভারেজ হচ্ছে এক্স প্লাস 2, নাম্বার অফ স্টুডেন্ট যদি 20, তাহলে 20x প্লাস 40। যে স্টুডেন্টটা গেল তার ওয়েট ছিল 45 কেজি, তাহলে 45 যদি আমরা মাইনাস করি তাহলে কি অ্যাড করলে 40 আসবে? তো 45 মাইনাস করলে তার সাথে যদি 85 অ্যাড করা হয় তাহলে 40 আসবে। তার মানে নতুন যে স্টুডেন্ট আসলো তার ওয়েট নিশ্চয়ই 85 কেজি ছিল। নেক্সট কোশ্চেন, এটা কস্ট প্রাইস, সেল প্রাইস আর প্রফিট, প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। প্রফিট অ্যান্ড লসও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট তোমরা ঠিকভাবে ক্লিয়ার করো তাহলে প্রফিট অ্যান্ড লস কিন্তু খুবই স্কোরিং চ্যাপ্টার হয় এবং খুব ইজিলি সলভ করা যায়। প্রফিট অ্যান্ড লসে কোশ্চেনগুলো ইজিলি করার জন্য রেশিও অ্যান্ড প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজের কনসেপ্ট খুব দরকার হয়। যদি রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং পার্সেন্টেজের শর্টকাটগুলো তোমরা জানো তাহলে প্রফিট অ্যান্ড লস খুব ইজিলি ক্যালকুলেট করা যায়। দেখো এই কোশ্চেনে দিয়েছে আ ম্যান পারচেজেস সাম আর্টিকেলস অ্যাট ₹4,000। 4,000 টাকা দিয়ে একটা ম্যান কিছুটা আর্টিকেল কিনলো এবং সেলস 2/3 অফ দ্য আর্টিকেলস, এবং তাদের 2/3 অফ দ্য আর্টিকেল সে 15% প্রফিটে বিক্রি করলো। বাকি 1/3 আইটেম সে কত টাকায় বিক্রি করলে ওভারঅল প্রফিট 20% হবে? দেখো কস্ট প্রাইস দিয়ে দিয়েছে ₹4,000, বলছে ওভারঅল প্রফিট হতে হবে 20%।
4,000 এর 20% ওভারঅল প্রফিট মানে ইন্টু 1.2। দেখো 1.2 কি করে আসলো? 20% মানে 1/5, মানে 5 টাকায় 1 টাকা বেশি, তার মানে 6/5 মানে 1.2। তো টোটাল প্রফিট মানে টোটাল সেলিং প্রাইস হতে হবে 4800, মানে 4,000 টাকার জিনিসটাকে যদি সে 4800 টাকায় বিক্রি করে তাহলে তার 20% প্রফিট হবে। এবার দিয়েছে যে 2/3 অফ দ্য আইটেমস 15% প্রফিটে বিক্রি করেছে, তাহলে বাকি 1/3 আইটেম সে কত টাকায় বিক্রি করলে, তার কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে তার ওভারঅল প্রফিট 20% হবে। টোটাল নাম্বার অফ আইটেম যদি x হয়, তা 2/3 অফ x 15% প্রফিট বাকি 1/3 অফ x মানে বাকি 1/3 আইটেম তাকে কত পার্সেন্টেজ প্রফিটে বিক্রি করলে টোটাল x ইন্টু 20 হবে। এটাই হচ্ছে প্রবলেম, এইটাই হচ্ছে ইকুয়েশন। এবার পার্সেন্টেজ কেটে দাও, 3 দিয়ে 5, 5 ইন্টু 2 10x প্লাস x/3 সমান সমান 20x। 10x যদি ওই পাশে যায়, 10x আর এখানে থাকলো x/3, x কাটা হয়, তাহলে বাকি আইটেমটাকে আমাকে 3 ইন্টু 10 30% প্রফিটে বিক্রি করলে নেট প্রফিট আমাদের 20% হবে। তো পার্সেন্টেজের খুব ইউজ হয় প্রফিট অ্যান্ড লস। পার্সেন্টেজ অ্যান্ড রেশিও প্রপোর্শনে যদি তোমরা পার্সেন্টেজটাকে রেশিও অ্যান্ড প্রপোর্শনে কীভাবে ট্রান্সলেট করে, কনভার্ট করে, সেই যেমন 20% মানে 1/5, 1/5 মানে 5 টাকায় 1 টাকা, বা 25% মানে 1/4, 4 টাকায় 1 টাকা। এই কনভার্সনগুলো খুব ইম্পর্টেন্ট হয়, তাহলে কোশ্চেনগুলো খুব সিম্পলিফাই হয় এবং ইজিলি সলভ করা। আরেকবার বলি, কস্ট প্রাইস হচ্ছে 4,000, আমার ওভারঅল প্রফিট আনতে হবে 20%। 20% 1/5 মানে 5 টাকায় 1 টাকা, মানে 6/5, তার মানে সেলিং প্রাইস হতে হবে 4800। টোটাল নাম্বার অফ আইটেম যদি আমরা x নিই, তা 2/3 অফ দ্য আইটেম মানে 2/3 অফ x 15%-এ বিক্রি করছে, বাকি 1/3 কত পার্সেন্টে বিক্রি করতে হবে যাতে 20% প্রফিট হয়। এই ইকুয়েশনটাই আমাকে সলভ করতে হবে। তো সলভ করলে আমাদের দাঁড়াবে 30% আনসার আসবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যারিথমেটিকের স্ফিয়ার, সিলিন্ডার, এদের সারফেস এরিয়া, ভলিউম, এখান থেকে কোশ্চেন আসে। রেডিয়াস দিয়ে দেয়, হাইট দিয়ে দেয়, তাদের রেশিও চায়, ভলিউম চায়। তো সেই টাইপেরই একটা কোশ্চেন নেওয়া হয়েছে যে দুটো স্ফিয়ার দিয়ে দিয়েছে, তাদের রেডিয়াসের অনুপাত দিয়েছে, রেশিও, দ্য রেডিয়াস অফ টু স্ফিয়ার ইজ ইন দ্য রেশিও অফ 3:5। তাহলে তাদের ভলিউমের রেশিওটা কত হবে? দেখো স্ফিয়ারের ভলিউমের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে স্ফিয়ারের ভলিউমের সূত্র। এবার দেখো 4/3 আর পাই এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ভেরিয়েবল হচ্ছে শুধু আর। এবার আর এর রেশিও দিয়ে দিয়েছে দুটো স্ফিয়ার, একটা ধরে নাও এ, একটা হচ্ছে বি। এ এর রেশিও r1, এর রেডিয়াস r1 হচ্ছে 3, বি এর রেডিয়াস r2, তার রেশিও হচ্ছে 5। তাহলে এ এর ভলিউম হবে 4/3 পাই r1 কিউব, বি এর ভলিউম হবে 4/3 পাই r2 কিউব। 4/3 পাই 4/3 পাই দুটো থেকে কাটা যাবে, রেশিও হবে তাদের r1/r2 তার হোল কিউব। এবার দেখো r1/r2 রেশিও দিয়ে দিয়েছে 3/5, তা 3 কিউব হবে 27, 5 কিউব ইজ 125। তাহলে তাদের ভলিউমের রেশিও হবে 27/125। আনসার হচ্ছে অপশন এ। তেমনি যদি সিলিন্ডার দিত, সিলিন্ডারের ভলিউম হচ্ছে 1/3,
পাই আর স্কোয়ার এইচ। যদি রাইট সার্কুলার সিলিন্ডার হতো তাহলে 4/3 পাই আর স্কোয়ার এইচ। তখন এইচ এরও রেশিও দিত, তখন আবার ভলিউম জিজ্ঞেস করতো, তখন আর আর এইচ দুটোই থাকতো। সেগুলো পরের কোশ্চেনে আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো এই কোশ্চেনে আছে রাইট সার্কুলার সিলিন্ডার নিয়ে দিয়েছে। রেডিয়াস অফ টু রাইট সার্কুলার সিলিন্ডার্স আর ইন দ্য রেশিও অফ 3:5 এবং তাদের হাইটের রেশিও হচ্ছে 2:3। তাহলে তাদের ভলিউমের রেশিও কি হবে? রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে যেমন এবার 4/3 পাই তো কনস্ট্যান্ট টার্ম, তো যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আর স্কোয়ার এইচ। তো এ অ্যান্ড বি আবার, তো r1 স্কোয়ার h1 r2 স্কোয়ার h2, এই রেশিওটা আমাদের লাগবে। তো r1 দিয়ে দিয়েছে, r1:r2 হচ্ছে 3:5, তো 3 স্কোয়ার ইজ 9, 5 স্কোয়ার হচ্ছে 25, আর h1/h2 রেশিও দিয়েছে 2:3, তো ইন্টু 2/3, 3 দিয়ে 9 কাটবে, তাহলে এটা হবে 6/25। এটা হচ্ছে আমাদের আনসার। খুব সিম্পল কোশ্চেন হয়, খুব স্কোরিং হয়। এই ফর্মুলাগুলো শুধু তোমরা মনে রাখবে, তাহলে এই কোশ্চেনগুলো ইজিলি খুব সলভ হয়। 6:25, অপশন সি। নেক্সট কোশ্চেন, রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্টের উপর আবার নেওয়া হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 10%, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এখানে এন্ড দিয়ে সাম বের করতে বলেছে, যে ইনিশিয়ালি সে কত অ্যামাউন্ট নিয়েছিল। রাজ borrowed a certain sum at 10% rate of interest compounded annually. If he paid rupees 6,655 at the end of 3 years, 3 বছর পর এত টাকা সে ফেরত দিল, তাহলে তোমাকে বলতে হবে যে সে শুরুতে কত টাকা নিয়েছিল। এর আগের কোশ্চেনও যেমন বলেছিলাম যে ইন্টারেস্ট ক্যালকুলেশন কি করে করে। এখানে রেট অফ 3 ইয়ার্সের জন্য, তো 3 ইয়ার্সের জন্য 10 কে 3 বার লিখবো। 10%, সেকেন্ড ইয়ারে 10%-এর 10% হবে 1%, থার্ড ইয়ারে সেটা 10% আর 10%, 20% আর 1%, 21%, তাহলে 21%-এর আবার 10% হয় 2.1%। তাহলে 3 বছর পর টোটাল পার্সেন্টেজ হবে 30 আর 3.1, মানে 33.1%, 3 বছর পর। তাহলে সে 3 বছর পর যদি সে এক্স অ্যামাউন্ট নিয়ে থাকে, তা সে 133.1% ফেরত দিচ্ছে। তার মানে এক্স এর 133.1% ইজ ইকুয়াল টু কত সাম? 6655। তাহলে আমাকে এক্স বার করতে হবে। তাহলে এক্স ইন্টু 133.1 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 6655। এবার এই পয়েন্টটা ওঠানোর জন্য এখানে আরেকটা, এটা 5 দিয়ে যাবে, 1000টা ওদিকে ক্রস মাল্টিপ্লাই হলে এক্স সমান সমান আসবে 5000। তাহলে সে 5000 রুপিস নিয়েছিল, যেটা 10% ইন্টারেস্টে 3 বছর পর তাকে 6655 রুপিস ফেরত দিতে হবে। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, 5000। আশা করছি এইসব কোশ্চেনের মাধ্যমে তোমাদের কিছুটা হলেও কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। তোমরা এই সিরিজটাকে পুরোপুরি দেখো। 5টা আমরা এরকম মক টেস্ট নিয়ে আসবো 20টা করে কোশ্চেনে, তো 100টা কোশ্চেন সলভ হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে, সেসব কোশ্চেনগুলোর মাধ্যমে তোমাদের কনসেপ্ট কিছুটা হলেও বেশিরভাগটাই কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এই লেভেলেরই কোশ্চেন থাকবে। এরপর আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করাবো ক্লার্কশিপের। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা সলভ করলে বুঝতে পারবে যে 30টা কিরকম লেভেলের কোশ্চেন থাকবে এবং সেগুলো কিভাবে তোমরা সলভ করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রফিট অ্যান্ড লসের উপর আবার। A shopkeeper sells his goods at
10% প্রফিট, 10% প্রফিটে একটা শপকিপার তার গুডসগুলো বিক্রি করছে। হ্যাড হি পারচেস দেম অ্যাট 4% লেস, যদি সে 4% কম দামে তাকে কিনতো এবং 10 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 18.3/4% প্রফিট হতো। তাহলে বলতে হবে যে ইনিশিয়াল কস্ট প্রাইস কত ছিল গুডসগুলো। খুবই ভালো কোশ্চেন, খুবই মনোযোগ দিয়ে দেখবে এটা কিভাবে করছি। দেখো এই প্রফিট অ্যান্ড লস বা রেশিও পার্সেন্টেজ এগুলো খুবই একটা বেসিক যেটা ট্রিক হয় সেটা হচ্ছে ইনিশিয়াল স্টার্টিং প্রাইসটা, স্টার্টিং ভ্যালুটা 100 নিতে। 100-এর পার্সেন্টেজ বের করা খুবই ইজি হয়। তো 100-এর ক্যালকুলেশনও খুব হেল্পফুল করে 100 নিলে। তো আমরা যদি ইনিশিয়াল সিপি যদি আমরা 100 নিই, তাহলে দেখো 10% প্রফিট, 100-এ 10% প্রফিট মানে 100 টাকায় 10 টাকা, মানে 110x হবে। এবার বলছে যদি সে 4% কমে কিনতো, 100-এ 4% মানে 4 টাকা, তো যদি সে 96x এ কিনতো এবং 10 টাকা আরো বেশি বিক্রি করতো, মানে 110x প্লাস 10, এটা যদি তার সেলিং প্রাইস হতো, তাহলে তার প্রফিট হতো 18.3/4%। তাহলে তোমাকে বলতে হবে তার কস্ট প্রাইসটা কত। তো দেখো 96 মানে 4% যদি কম, যদি 96x এ কেনে এবং সেলিং প্রাইস যদি 110x প্লাস 10 হয়, তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট সমান সমান 110x প্লাস 10 মাইনাস 96x সমান সমান কত? 14x প্লাস 10। এই প্রফিট হচ্ছে কত টাকা? 96x এ। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? ইন্টু 100। প্রফিট পার্সেন্টেজ কত হতে হবে? 18.3/4, তার মানে 75/4। এবার দেখো 4 দিয়ে 96 24 হবে। পার্সেন্টেজ দুদিক থেকে কাটলে 100টা কাটা যাবে না, 100টা এদিকে আসবে, তাহলে 75/100 মানে 3/4। এই 4 দিয়ে আবার 24 যাবে 6, এখানে স্পেসটা একটু কম হয়ে যাচ্ছে। ইনিশিয়াল কস্ট প্রাইস একটু ছোট করে লিখি, 100x 10% প্রফিটে বিক্রি করছে, তার মানে সেলিং প্রাইস হবে 110 টাকা। তাহলে বলছে যদি 4% লেসে কিনতো, মানে যদি 96 এ কিনতো আর যদি আরো 10 টাকা বেশি বিক্রি করতো, তাহলে সে 18.3/4% গেইন হতো। তাহলে বলতে হবে যে কস্ট প্রাইস, গুডস গুলো কস্ট প্রাইস কত হবে। এবার এগুলো তুমি অপশন থেকে সলভ করা যাবে। দেখো অপশন থেকে সলভ করার অ্যাপ্রোচটা কেমন হয়, যে যদি আমরা যদি 300 নিই, 300 এর 10% মানে সে 330 টাকায় বিক্রি করেছে। 4% লেসে মানে 4%, 300 4% হচ্ছে 12 টাকা, মানে 288, 288 টাকায় যদি কিনতো এবং আরো 10 টাকায় যদি বেশি বিক্রি করতো, মানে 340 টাকায় যদি বিক্রি করতো, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? 12 আর 40, 52/288 ইন্টু 100। 4 দিয়ে কাটলে 13, 4 দিয়ে 7 2, 18.25। এটা 18.3/4 আসবে না। এবার যদি 250 নাও, 250 10% প্রফিট মানে 25 টাকা প্রফিট, মানে 275 এ বিক্রি করছে। যদি 4% লেসে কেনো, 250 এর 4% হচ্ছে 10 টাকা, মানে যদি 240 তে কেনা হয় এবং আরো 10 টাকা বেশি, মানে 285 এ যদি বিক্রি হয়, তাহলে প্রফিট হচ্ছে কত? 45 রুপিস।
45 কততে? 240-তে। তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে কত? 3 দিয়ে 8, 3 দিয়ে 15, 4 দিয়ে 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 75/4। 75/4 মানেই হচ্ছে 18 3/4। তো এটা যেমন অপশন দিয়েও হয়ে গেল। তো কস্ট প্রাইস হবে তাহলে 250। নেক্সট কোশ্চেন, এটাও অ্যাভারেজের উপর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমরা এক্সামে অনেক পাবে। তো অ্যাভারেজ খুবই স্কোরিং চ্যাপ্টার হয়। বলেছে এ ব্যাটসম্যান স্কোরস 52, 48, 36, 54 and 44 রানস ইন হিজ 5 ইনিংস। 5টা ইনিংসে একটা ব্যাটসম্যান 52 রান, 48, 36, 54 এবং 44 রান করে। তাহলে তার 6 নম্বর ইনিংস 6 ইনিংসে কত রান করতে হবে? তাহলে তার অ্যাভারেজ 50 হবে। তাহলে দেখো 5 ইনিংসে টোটাল কত রান করেছে? 52 প্লাস 48 প্লাস 36 প্লাস 54 প্লাস 44, 4 4 8, 14, 22 আর 2, 24, 2 5 2 7 4 11, 14, 19, 23, 234 রান করেছে। 6 ইনিংসে কত করতে হবে? তাহলে তার অ্যাভারেজ হবে 50। 6 ইনিংসের পর যদি 50 অ্যাভারেজ হয় তাহলে টোটাল রান হবে কত? 50 ইন্টু 6, মানে টোটাল 300 রান আনতে হবে। এবার আফটার 5 ইনিংস রান এসছে 234, আমাদের লাগবে 300 রান। তার মানে তাকে 6 ইনিংসে কত করতে হবে? 300 মাইনাস 234 সমান 66 রান করতে হবে। অপশন সি। অ্যাভারেজের কোশ্চেনগুলো খুব ইজি হয় যদি তোমাদের কোশ্চেন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। অ্যাভারেজের কোশ্চেন খুব ইজিলি সলভ করা যায়, তাদের টাইম কনজাম্পশনটাও কম হয়। ফলে বাকি কোশ্চেনগুলোর জন্য তোমরা টাইম পাবে যদি অ্যাভারেজের কোশ্চেনগুলো তাড়াতাড়ি করতে পারো। এটা অ্যারিথমেটিকের একটা ক্লাসিক কোশ্চেন ডিভিজিবিলিটির উপর। বলেছে সাম অফ 3 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 7 অ্যান্ড 3 টু দি পাওয়ার 8 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই। এদের যোগফলটাকে কোন নাম্বার দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়? তো এইসব কোশ্চেনে একটু সিম্পলিফাই করে নেবে। একটু সিম্পলিফাই করলেই দেখবে একটা কমন ফ্যাক্টর বেরিয়ে আসবে। তো 3 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 6 প্লাস 3 টু দি পাওয়ার 7 প্লাস 3 টু দি পাওয়ার 8, টু দি পাওয়ার 5 কমন নিই আমরা, তাহলে 1 প্লাস এখানে 3 স্কোয়ার, এখানে 3 কিউব। একটু সিম্পলিফাই করলে 3 টু দি পাওয়ার 5, 1 প্লাস 3 হচ্ছে 4, 3 স্কোয়ার ইজ 9, 3 কিউব হচ্ছে 27, 27 আর 9 36, 3 39 আর 1 এ 40, হবে 40। এবার অপশন দেখো, 13 দিয়ে তো ডিভিজিবল নয়, 10 দিয়ে 40 হবে ডিভিজিবল, 14 দিয়ে হবে না, 11 দিয়েও হবে না, তাহলে এটা 10 দিয়ে ডিভিজিবল হবে। তো অপশন হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস থেকে আরেকটা কোশ্চেন। প্রফিট অ্যান্ড লস থেকে নাম্বার অফ কোশ্চেন একটু বেশি হয়। প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো থেকে নাম্বার অফ কোশ্চেন বেশি হয়। তো এই কোশ্চেনে কি বলেছে যে এ সেলস অ্যান আইটেম টু বি অ্যাট 12.5% প্রফিট, বি সেলস ইট টু সি, বি আবার সি কে বিক্রি করে 11.11% প্রফিট, সি সেটাকে আবার ডি কে বিক্রি করে 15% প্রফিটে। এবার ডি যে টাকায় সেটা ডি বাইজ ইট ফ্রম সি অ্যাট রুপিস 575, তাহলে ফাইন্ড দ্য প্রাইস অ্যাট উইচ বি সেলস ইট টু সি। তো পার্সেন্টেজ গুলোকে রেশিওতে কনভার্ট করা যেত। 12.5% মানে হচ্ছে 1/8, মানে 8 টাকা, 8 টাকায় 1 টাকা। তার মানে এ বি সি ডি, এ 8 টাকার জিনিসকে 1 টাকা প্রফিট মানে 9 টাকায় বি কে বিক্রি করছে, 11.11%।
11.11% মানে হচ্ছে 1/9, 9 টাকায় 1 টাকা। তো 9 টাকায় 1 টাকা মানে বি সি কে 9 টাকা জিনিস 10 টাকায় বিক্রি করছে। সি সেলস ইট টু ডি এট 15% প্রফিট। এবার 10 এর 15% মানে হচ্ছে 11.5। তো আমরা আরেকটা জিরো অ্যাড করে দিই, 80 করি, 90 করি, 100 করি, 100 এর 15% তাহলে হবে 115। ঠিক আছে, এক্স এক্স নিয়ে নাও। এ বলছে ডি, দ্য প্রাইস অ্যাট হুইচ ডি বাইজ ইট ইজ 575, মানে ডি কিনেছে 575 টাকায়, মানে 105 15x সমান সমান 575। তাহলে এক্স যেটা কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 5 আসবে এখানে। তার মানে অরিজিনাল প্রাইস হচ্ছে এর কাছে হচ্ছে এ হচ্ছে 5 × 80 400 ছিল, বি কে এ বিক্রি করেছে 450-তে, বি সি কে বিক্রি করেছে 500-এ এবং ডি সেটাকে কিনেছে 575-এ। তো সবারই কস্ট প্রাইস প্রত্যেকটা লেভেলে এ বি সি অ্যান্ড ডি সবার লেভেলে কস্ট প্রাইসটা বেরিয়ে আসবে। এবার বলেছে ফাইন্ড দ্য প্রাইস অ্যাট হুইচ বি সেলস ইট টু সি। বি কত টাকায় সি কে বিক্রি করলো? তো বি 500 টাকায় সি কে বিক্রি করেছে। অপশন বি হচ্ছে কারেক্ট। রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং পার্সেন্টেজ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয় কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে। এদের উপর ভিত্তি করেই সব যত শর্টকাট ট্রিক্স হয়, ক্যালকুলেশন কতটা ফাস্ট করা যায় সেটা রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং পার্সেন্টেজের উপর খুব ডিপেন্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে এ সেলস অ্যান আইটেম টু বি, এটা তো আমরা দেখলাম। দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ আ রড দ্যাট ক্যান বি কেপ্ট ইন আ cuboidal room of length 10 meter, breadth 6 meter and height 8 meter. এটাও মেনসুরেশন চ্যাপ্টার থেকে কোশ্চেন। কিউবয়েডাল রুম মানে হচ্ছে এরকম রুম। এবার এখানে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য রড কি হবে? ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য রড হবে এখান থেকে যদি রডটাকে আমরা এখানে প্লেস করি, এটা হবে ম্যাক্সিমাম লেন্থ অফ রড। তো এর যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম ইউজ হয়। এটা এটা এবং এই তিনটের স্কোয়ারের রুট, এটা যদি হাইট হয়, এটা যদি লেন্থ হয় এন্ড ব্রেডথ হয়, তাহলে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য রড সমান সমান হবে স্কোয়ার রুট অফ এল কিউব প্লাস বি কিউব প্লাস হাইট কিউব। এখানে দিয়ে দিয়েছে, দেখো লেন্থ দিয়ে দিয়েছে 10 মিটার, ব্রেথ 6 মিটার, হাইট 8 মিটার। তাহলে ম্যাক্সিমাম লেন্থ অফ রড হবে, ও এগুলো স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম স্কোয়ারে হয়। 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 10 স্কোয়ার মানে তো 100, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, 36 আর 64 আবার 100, 100 প্লাস 100 is 200, 200 মানে হচ্ছে 2 × 100, 100 এর স্কোয়ার রুট করলে 10 আর 2 থাকবে, তো 10√2 হবে আনসার, অপশন এ। এই কোশ্চেনগুলো খুব স্কোরিং হয়, এগুলো তোমরা ফাস্ট ক্যালকুলেশন করলে পরের অন্য কোনো ডিফিকাল্ট কোশ্চেন যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বা পার্টনারশিপের কোশ্চেন থাকে তখন ওই কোশ্চেনে একটু টাইম পাওয়া যায়। 19th কোশ্চেন বলছে এ টেক্স 16 days to complete 80% of a work, বি টেক্স 14 days to complete 87.5% of the work. যদি তারা একসাথে করে, if they work together in how many days will the work be complete? এখানেও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো যে এ 16 days নেয় কিন্তু সে 16 days-এ 80% ওয়ার্ক কমপ্লিট করে। 80% মানে 80% অফ দ্য ওয়ার্ক কমপ্লিট করে, মানে 80% মানে হচ্ছে 4/5, মানে 5 ভাগের 4 ভাগ কাজ করে সে 16 দিনে। তাহলে পুরো 5 ভাগের 5 মানে পুরো কাজটা করতে, মানে 100% কাজ করতে কত টাইম লাগবে? সেটা হবে 16 × 5/4 হয়ে যাবে। তো এ টোটাল কাজটা করতে 100% ওয়ার্ক করতে এ নেবে 20 days। এবার বি এর দেখো, বি টেক্স 14 days to complete 87.5% ওয়ার্ক। এবার দেখো আগে কোশ্চেনগুলোতে বলেছিলাম 12.5% মানে হচ্ছে 1/8, তাহলে 87.5% কত হবে? 7 দিয়ে যদি বোথ সাইড মাল্টিপ্লাই করি তাহলে 87.5% সমান সমান হবে 7/8, মানে বি 8 ভাগে 7 ভাগ কাজ করে 14 দিন। তাহলে পুরো কাজ 100% করতে গেলে কত টাইম লাগবে?
14 ইন্টু 8/7 মানে 16 ডেজ। তো বি নেয় 16 ডেজ, তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিও হবে 16:20। 4 দিয়ে 4, 4 দিয়ে 5, তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিও হবে 4:5। টোটাল ওয়ার্ক সমান সমান এফিসিয়েন্সি ইন্টু নাম্বার অফ ডেজ, 4 ইন্টু 20 হচ্ছে 80, বা 5 ইন্টু 16 80 আসতো। তাহলে ইফ দ্য ওয়ার্ক টুগেদার, মানে এ একদিনে 4 ইউনিট কাজ করলো, বি 5 ইউনিট করলো একসাথে, তাহলে 9 ইউনিট টোটাল হচ্ছে একদিনে করবে। তাহলে টোটাল ওয়ার্ক 80 আছে, তাহলে নাম্বার অফ ডেজ কত হবে? টোটাল ওয়ার্ক বাই টোটাল ইউনিট, 80/9, 80/9 ডেজে তারা একসাথে সেই কাজটা করবে। এখানে একটাই কোশ্চেন খুব দেখাচ্ছিল, সেটা হচ্ছে 80% ওয়ার্ক করে 16 দিনে, তাহলে 100% কত দিনে করবে? তেমনি বি 14 ডেজে 87.5% করে, তাহলে 100 ডেজে কত করবে? একবার 100 ডেজটা যদি বেড়ে যায়, তারপরে আবার সেম এফিসিয়েন্সি বার করতে হবে। টোটাল ওয়ার্ক হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু নাম্বার অফ ডেজ, তাহলে টোটাল এফিসিয়েন্সি 4:5, টোটাল এফিসিয়েন্সি 9, টোটাল ওয়ার্ক যদি 80 হয়, তাহলে নাম্বার অফ ডেজ হচ্ছে 80/9। এবার এই মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, if 25% of a number is subtracted from 75, the result is the number itself, then the number is, এটাও খুবই সিম্পল কোয়েশ্চেন। 25% মানে 1/4, বলছে অফ আ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম 75, ধরে নিন সেই নাম্বারটা যদি x হয়, তাহলে 75 থেকে যদি 25% অফ x মানে 1/4, x/4, 75 থেকে যদি x/4 মাইনাস করা হয়, এর রেজাল্টেন্টটা হয় x দ্য নাম্বার ইটসেলফ, মানে x ই হয়। তাহলে x কত? তাহলে 75 সমান সমান x প্লাস x/4, x/4, তার মানে 5x/4। দিস ইমপ্লাই x সমান সমান হবে 4 ইন্টু 75/5, 15, 4 ইন্টু 15 হচ্ছে 60, তাহলে x হচ্ছে 60, অপশন বি। এই ভিডিওতে আমরা 20টা কোশ্চেন নিয়েছি, প্রায় বেশ কয়েকটা চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, প্রফিট অ্যান্ড লস থেকে নেওয়া হয়েছে, টাইম স্পিড অ্যান্ড ওয়ার্ক থেকে নেওয়া হয়েছে, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে নেওয়া হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে নেওয়া হয়েছে, বেসিক অ্যারিথমেটিক, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি, এইচসিএফ, এলসিএম, মোস্ট অফ দ্য চ্যাপ্টারই থেকে 1-2টো করে কোশ্চেন নেওয়া হয়েছে, কিছু চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড কোশ্চেন নেওয়া হয়েছে, যে কোশ্চেনে এক একটা কোশ্চেনে যাতে মাল্টিপল কনসেপ্ট ক্লিয়ার হয়, মাল্টিপল শর্ট ট্রিকগুলো জানা যায়। এইভাবেই আমরা বাকি ভিডিওগুলোতেও এরকম 20টা করে কোশ্চেন নিয়ে আসবো, মোট 100টা কোশ্চেন নিয়ে আসবো। প্রিভিয়াস এর কোশ্চেনও থাকবে নেক্সট ভিডিওগুলোতে। তো তোমরা এই 5টা এই যে আমরা সিরিজ নিয়ে আসবো, এই সিরিজগুলো অবশ্যই দেখে যাবে, তোমাদের বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করো। এই 100টা কোশ্চেন যদি তোমরা দেখে যাও, এখান থেকে তোমাদের ক্লার্কশিপের যে 30টা কোশ্চেন আসবে, সেই 30টা কোশ্চেন এই টাইপেরই কোশ্চেন আসবে, এবং সেই কোশ্চেনগুলো তোমরা সলভ অবশ্যই করতে পারবে। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে এই কোশ্চেনগুলো সবাই দেখ, এবং তোমাদের খুব হেল্পফুল হবে।